রামনারায়ণ রাম। আমি সর্বপ্রথম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে জানাই আমার শতকোটি প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন। রামনারায়ণ রাম। আজকে সমগ্র করাচাবক থেকে নামে কি আসে যায় পার্ট 2 আলোচনা করব। বৈদিক যুগেও তো ধনী, দরিদ্র, মধ্যবিত্ত ইত্যাদি বিভিন্ন শ্রেণীর লোক ছিল। সাম্যবাদের নীতিতেই যখন সমাজ গঠিত ছিল, তখন এদের মধ্যে ধনের সমবন্টন কিভাবে হতো? অর্থনৈতিক সমস্যার সমাধানই বা তারা কিভাবে করত? কৃষিকার্যই ছিল তখন অর্থনৈতিক সমস্যা সমাধানের প্রধান উপায়। দরিদ্রই হোক আর ধনশালী হোক, লাঙল হাতে খেতে সকলকে যেতেই হতো। চাষ করাটাই তখন সম্মানের ছিল। শিক্ষায় দীক্ষায় বিত্তে পাণ্ডিত্যে যারা সমাজের শীর্ষস্থানীয় ছিলেন, তারাও লাঙল হাতে খেতে চাষ করতে গৌরব বোধ করতেন। নিজেরা তো যেতেনই, পরিবারের সকলকেই চাষ করতে উৎসাহিত করতেন। আজকাল যেমন চাষি বলতে বিশেষ এক শ্রেণীর লোকেদের বোঝায়, সেই সাম্যবাদের যুগে কর্ম অনুযায়ী সেরকম শ্রেণীবিভাগ করা হতো। ব্রাহ্মণ সন্তানকেও লাঙল ধরতে হতো, রাজপুত্রকেও লাঙল ধরতে হতো। সেই জন্যই বলরাম ছিলেন হলধর। শ্রীকৃষ্ণ রাখাল বেশে গোচারণ করতেন, বাঁশি বাজাতেন। যে হল ধরতে না চাইতো তাকে সমাজ থেকে একঘরে করে রাখা হতো। এই কৃষিকার্যই ছিল তখন অর্থাগমের একটা প্রধান উপায়। জমিতে ফসল ফলিয়েই তারা অর্থনৈতিক সমস্যার সমাধান করে ফেলত। প্রকৃতির দত্ত জমির এতটুকু অংশ নষ্ট করাকে তারা পাপ মনে করত। যে অপর্যাপ্ত ফসল তারা ফলাতো, তা সকলের মধ্যে সমবন্টন করা হতো। শুধু মানুষের মধ্যে নয়, পশু পাখিরাও এই সমবন্টন থেকে বাদ যেত না। গো মহিষাদির জন্য আলাদা জমি সংরক্ষিত থাকত, সেখানে তাদের জন্যই তৃণের চাষ করা হতো। আজও শ্রাদ্ধ দিতে বৃষসহ গাভী দান করলে তার সঙ্গে ভূমিদানের রীতি আছে। তার অর্থই হলো যে গাভী দান করা হলো, তার রক্ষার্থে পালনার্থে এই ভূমিও দান করা হলো। সেসব ভূমি কেবলমাত্র গোচারণ ভূমি হিসাবেই সংরক্ষিত থাকত। এখানকার মতো ভিক্ষাবৃত্তি তখন ছিল না। খাদ্যের চাহিদা, অর্থের চাহিদা কারোর ছিল না, তবে ভিক্ষুক কথাটা ছিল। ভিক্ষুক বলতে তারা বুঝত যারা জ্ঞান ভিক্ষা করে, তাই ভিক্ষুককে তারা শীর্ষস্থান দিত। অর্থ সংকটে যাতে কাউকেই পড়তে না হয়, তার উপায় বহু দিক থেকেই করা হয়েছিল। নানা রকম শিল্পের মাধ্যমে অর্থ উপার্জনের ব্যবস্থা ছিল। শিল্পীরা নানা রকম ধাতু দিয়ে অলংকার তৈরি করত, লোহা দিয়ে অস্ত্র তৈরি করত, তুলা, লোম কিংবা গাছের বাকল দিয়ে বস্ত্র তৈরি করত। মাটির বাড়ির সাথে সাথে পাথর দিয়ে অনেকে বড় বড় প্রাসাদও তৈরি করত। এইভাবে বিভিন্ন উপায়ে অর্থ উপার্জন করত এবং প্রয়োজন মেটাত। সেই বেদের সাম্যবাদের যুগে অর্থ ও ধনের সমবন্টনের ফলে কারোর কোনো অভাবও ছিল না, উদ্বৃত্তও ছিল না। প্রশ্নকারী: আপনি যে বলছেন সেই বেদের যুগে সকলেই তাদের অর্থ, খাদ্য সকলের মধ্যে সমানভাবে ভাগ করে নিত, ভবিষ্যতের জন্য তারা কি তবে কিছুই সঞ্চয় করত না? উত্তর: রাজা, ধনশালী, বিত্তশালীরা যে একেবারেই সঞ্চয় করত না সে কথা বলি না, কিন্তু তাদের সে সঞ্চয় ব্যক্তিগত স্বার্থের জন্য নয়, বৃহত্তর স্বার্থের জন্য। নিজেদের ভবিষ্যতের চিন্তায় তারা সঞ্চয় করত না, সমাজের কল্যাণকর কাজে লাগাবার জন্যই তারা ভাণ্ডারে ধন সঞ্চয় করত।
সে ধন ভাণ্ডার জনসাধারণের কল্যাণের জন্য সবসময়ই উন্মুক্ত থাকত। অভাবও যে একেবারেই ছিল না তা নয়, কিন্তু যখনই যারা অভাবের মধ্যে পড়েছে তখনই তারা কোনো রকম দ্বিধা না করে রাজদ্বারে এসে দাঁড়িয়েছে। রাজাও দ্বিধা না করে মুক্ত হস্তে তাদের দান করেছে। এইভাবেই সঞ্চিত ধন সমবণ্টিত হয়েছে। এখনকার মতো পুঁজিবাদীদের তখনও সকলে ঘৃণা করত। এক শ্রেণীর ব্যবসায়ী ছিল যারা শুধু আপন আপন স্বার্থেই ধন সঞ্চয় করে রাখত। তারা ছিল স্বার্থ সন্ন্যাসী, তাই তাদের ধনকে বলা হয়েছে বিফল ধন, অর্থাৎ যে ধন পরের উপকারে লাগে না। তারা সঞ্চিত ধনকে কখনোই সমাজ কল্যাণে ব্যয় করতে না বলে তাদের ধনকে যেমন বিফল বলা হয়েছে, তেমনি তাদেরও সমাজের কাছে ঘৃণা বলে উল্লেখ করা হয়েছে। এখন যে পুঁজিবাদীদের উদ্ধৃত সঞ্চিত ধন কেড়ে নিয়ে অর্থনৈতিক সমতার কথা চিন্তা করা হচ্ছে, তখনও সেই রকম মনোভাব ছিল। বেদে বলেছে বিফল ধন হ্রাস করো, অর্থাৎ যে ধন ব্যবহৃত হচ্ছে না তাকে নষ্ট করে দাও। বিফল ধনের অধিকারীদের কাছ থেকে অতিরিক্ত সঞ্চিত ধন কেড়ে নিয়ে তাকে জনগণের প্রয়োজনে ব্যয় করো। তারা মনে করতেন ধনকে সফল করতে হলে শুধু সঞ্চয় করে রাখলে চলবে না, তার ব্যবহারের এবং সৎ ব্যবহার করতে হবে। কৃপণ, স্বার্থপর ও অনুদারদের কাছ থেকে ধন কেড়ে নিতে তারা সংগ্রামের কথাও বলেছেন। সুদখোর নীতি, শোষণ নীতি ও ধন লোলুপতা তখন বিশেষভাবে নিন্দনীয় ছিল। সংগ্রামের মাধ্যমে এদের বিনাশের কথা বেদের অনেক জায়গায় বলা হয়েছে। আজকের দিনে পুঁজিবাদীদের বিরুদ্ধে বিপ্লবের জন্য যে চিন্তা করা হচ্ছে, শত শত বছর আগে মুনি ঋষি ও চিন্তাশীল ব্যক্তিরা বেদের মধ্যে সেই কথাই বলে গেছেন। সুতরাং আধুনিক সাম্যবাদের আসল কথাগুলো সবই বৈদিক সাম্যবাদে আছে। আজকের তত্ত্ব ও আলোচনা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাম নারায়ণ রাম।